করা খুব সুবিধা হয়। সেটাই ছিল মূল উদ্দেশ্য। কারণ এই যে ডাইনির মাধ্যমে আজকে এই জিনিসগুলো গত 16 বছরে বাস্তবায়ন করা হয়েছে, তার ইতিহাস আপনারা অনেকেই জানেন। তারপর একটু জাস্ট আপনাদের মেমোরিটাকে স্মরণ করে তার জন্য বলি, 1981 সালে যখন তাকে এই আওয়ামী লীগের সভানেত্রী মনোনীত করা হয়, তখন বিবিসি বাংলার বাংলা বিভাগের প্রধান ছিলেন সিরাজুর রহমান। আপনারা অনেকে নাম শুনে থাকবেন, বিশেষ করে সাংবাদিক ভাইরা জানবেন। ডক্টর সিরাজ ওই বিবিসি বাংলা বিভাগের প্রধান ছিলেন উনি। আবার ওই শেখ মুজিবের খুব ভক্ত ছিলেন এবং উনি দাবি করেন যে পাইপ টানতে টানতে উনি ইন্তেকাল ফরমাইছিলেন, সেই পাইপটা নাকি ওনারই দেওয়া। যাই হোক, ওনার ভার্সন এক জীবনে এক ইতিহাস বইয়ের মধ্যে উনি লিখে গেছেন এবং বইটা এখনও হাসিনা বিলুপ্ত করে নেয় আমার ফাঁসি চায়ের মতো। বাট এরপরে উনি বিভিন্ন পত্রিকায়, বিশেষ করে নয়া দিগন্ত পত্রিকায় উনি অনেক লিখেছেন, এই কথাগুলো বারবার বলেছেন। আমি শুধু আপনাদের মেমোরিটাকে রিফ্রেশ করার জন্য বলি। যাই করে বললেন যে 1981 সালে যখন হাসিনাকে নাম ধরে রাখতো যেহেতু আর জুনিয়র, সে যখন সভানেত্রী হলো, মনে করলাম যে একটু তাকে একটু সারা বিশ্বে একটু পরিচিত করাই দিই। তখন তো এত মিডিয়া ছিল না, যে CNN তারপরে আল জাজিরা এই ধরনের কিছু না, শুধু দুইটা ইন্টারন্যাশনাল মিডিয়া ছিল, একটা ছিল বিবিসি আর একটা ছিল ভয়েস অফ আমেরিকা। তো সে বিবিসিতে একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করলো একজন সাংবাদিকের সাথে, নাম তার জন রেনার। তো জন রেনার সাথে সাক্ষাৎকার, যেটা উনি লাইভ টেলিকাস্ট করবেন, সারা পৃথিবীর মানুষ শুনবে। প্রথমেই সেই জন রেনার হাসিনাকে জিজ্ঞাসা করেছে যে অভিনন্দন মাননীয় নেত্রী। হাসিনা তো আবার একটু বাংরেজি বলতো, দেখতেন মাঝে মাঝে, কিন্তু ইংরেজি করতো, মানে ইংরেজি বাংলা মিশায় বলতো আর কি। তো যাই হোক, তো পরে উনি সাথে সাথে রিয়াক্ট করছে, হোয়াই, যেটা বলছে আপনাকে অভিনন্দন নেত্রী। দেশের সাথে সাথে বাংলায় না জবাব দেয়, ইংরেজি আছে হোয়াই, বলে আপনি এত বড় একটা, যদিও দেশটা ছোট কিন্তু আয়তনের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে তো আমাদের দেশের সংখ্যা 8, অষ্টম ছিলাম তখন, এখন অবশ্য নবম ছিলাম, এখন অষ্টমে ছিলাম, এখন নবমে চলে গেছি। ইন্দোনেশিয়া, তখন পাকিস্তানের লোক সংখ্যা আমাদের সাথে কম ছিল, এখন পাকিস্তান বেড়ে গেছে। যাই হোক, নবম। তো পৃথিবীর নবম একটা দেশের একটা অন্যতম বৃহত্তম দলের আপনি সভানেত্রী নির্বাচিত হয়েছেন, সেই জন্য আপনাকে কনগ্রাচুলেশন, অভিনন্দন জানাচ্ছি। তখন ওই ইংরেজি বলতেছে, রিপ্লাই দিয়েছে, আই হেট পলিটিক্স। শেখ হাসিনার বক্তব্য, আই হেট পলিটিক্স। সিরাজুর রহমানের বক্তব্য, সেও সিরাজুর রহমানের পাশে ছিল, তার বক্তব্য যে আমি তো বুঝছি যে অর্থ হলো একটা সাইকি মহিলা তো আগের থেকেই, এখন থেকে না, তার বিয়ার আগের থেকেই সে যে একটা সাইকি লেডি, এটা সে সবাই জানতো, যে সেটা তার সবচেয়ে বড় ভিক্টিম হলো তার হাজব্যান্ড, ওই যে ডক্টর ওয়াজেদ আলী মিয়া। আপনি সবাই জানেন, ওদিকে যাচ্ছেন। যাই হোক, তো তখন বলছে আমি আই হেট পলিটিক্স। তখন সিরাজুর রহমান বক্তব্য, সে তখন হাত জোর করছে জন রেনারের দিকে, তখন লাইভ টেলিকাস্ট হচ্ছে তো, হ্যাঁ, মানে সবাই শুনতেছে। তো তখন মানে সিরাজুর রহমান জন রেনারের দিকে তাকে ইয়ে করছে, ভাই তুমি আর এই প্রসঙ্গে যাও না, অন্য প্রসঙ্গে যাও। কিন্তু সে তো মজা পেয়ে গেছে সাংবাদিক, যে আপনি পুলিশকে যদি বলে, একজন পুলিশ অফিসার যদি বলি যে আমি আই হেট পলিটিক্স, আই হেট পুলিশিং, এই চাইতে তো মুখরোচক কথা কিছু হতে পারে না। যাই হোক, বলছি কেন, মানে আপনি কেন এটা হেট করেন? তখন সে বলা শুরু করেছে, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে, আমার বাবা এই দেশের পতাকা এনেছে, এই বাবা দেশের জাতীয় সঙ্গীত এনেছে। আমি একটু মাঝে একটু কথা বলি, ওনার বাবা কি এনেছে আপনারা সবাই তো জানেন। উনি সুটকেস গোছাই নিয়ে বসেছিলেন যে পাকিস্তানিরা আসতে পারে, উনি সুটকেস নিয়ে পাকিস্তানে চলে যাবেন। হ্যাঁ, তারপরে উনি যখন পাকিস্তান থেকে যখন উনি মুক্তি পেয়ে লন্ডনে গেলেন, তখন উনি জানেন না বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। তাহলে কি যুদ্ধটা উনি করছে আর কি স্বাধীন করছে, আমরা পরিস্থিতি বলে দিব, আপনারা বুঝে নেবেন, আমরা শুধু তথ্যগুলো দিব, আপনারা কন্ট্রোল করে নেবেন। তো এমন যুদ্ধ করছে, ওনারই দলের লোকজনের লেখা, আমার লেখা না, আমাদের বলা, বিএনপির কোনো লোকের কথা না এটা। উনি সুটকে সাজায় বসে রয়েছেন কখন আসবে, এবং উনি কি চলে গেলেন, ওখানে রাজারহাটে থাকলেন। আবার যখন দেশ স্বাধীন হয়ে যখন চলে আসতেছে বাংলাদেশে, পাকিস্তান থেকে আগে লন্ডন গেছে ফ্লাইট, লন্ডন হিথ্রো এয়ারপোর্টে এই সিরাজুর রহমান তাকে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করছে, এই তোরা আমার ইউর এক্সিলেন্সি কস কেন? বঙ্গবন্ধু আপনি জানেন না, আপনি অবর্তমান তেমন দেশ স্বাধীন করে ফেলেছে। তো সেই ভদ্রলোক তিনি এখন হলো, যাই হোক, এনিওয়ে ওটা আরেক প্রসঙ্গ। তো তখন বলছে আমার বাবা এটা করেছে। সেই বাবাকে মাত্র 3.5 বছর যখন তাকে সপরিবারে হত্যা করা হয়েছে, এই দেশের মানুষ একটা মানুষ শোধ করে নাই, তারা মিষ্টি বিতরণ করেছে। এটা আমার বক্তব্য, এটা হাসিনার বক্তব্য, আমি বলছি না, কিন্তু আমি জাস্ট কোট করতেছি। এটা বলতে কার কাছে? বিবিসি সাংবাদিকের কাছে। ওকে, ফাইন। এরপরে এবার সিরাজুর রহমানের বক্তব্য, যে এবার সে সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে জন রেনার সুইচ বন্ধ করুক আর না করুক, ও বন্ধ করে দিবে, যাতে এই কাস্টিংটা না হয়। কারণ হলো যে ও আছে ভালোর জন্য, হাসিনাকে প্রমোট করার জন্য, আর হাসিনা এসে কী করছে, ধরো ড্যামেজ হইতেছে। যাই হোক, এরপরে উনি যে সুইচটা বন্ধ করে, তখন হাসিনা বলেই যাচ্ছে যে হ্যাঁ, শুধু তাই না, আমার বাবার
জানাজার লোক হয়েছিল 17 জন। তার মধ্যে একজন হলো পুলিশের এসডিপিও, যে আসছে যাতে তাড়াতাড়ি করে লাশটা দাফন করা হয়, আর একজন ইমাম। তাহলে বাদ থাকে কয়জন? 15 জন। 15 জন লোকের জানাজা হয়েছিল। একটা ভালো উল্লাপাড়ায় একটা ভালো কুত্তা যে রাস্তাতে ঘুরে বেড়ায়, ভালো ওই যে গরু যেগুলো কোরবানির ইয়ের জন্য ছেড়ে দেওয়া হয়, এই গরু যদি মরে যায় তবু তো অন্তত 1-150 লোক জমা হয় সেটা দেখার জন্য। এত বড় নেতা উনি ছিলেন, এত বড় উনি নেতা ছিলেন যে ওইখানকার নিজ গ্রামে যখন তার জানাজা হচ্ছে সেখানে লোক সংখ্যা 15 জন। এত বড় মাপের নেতা। তো যাই হোক, উনি বলে আসছে যে উনি সেই প্রতিশোধ নেওয়ার জন্য রাজনীতিতে আসছে, শেখ হাসিনা সেই প্রতিশোধটা উনি গত 16 বছরে নিয়েছেন। আজকে যখন আওয়ামী লীগের নেতাদেরকে, আওয়ামী লীগের কর্মীদেরকে, সাধারণ কর্মী, আওয়ামী লীগ করলে যে সব যে তানবীর হয়ে যাবে, সব যে বেনজির হয়ে যাবে তা না। আওয়ামী লীগের মধ্যে আছে না কিছু নীরব সমর্থক আছে না, যারা কোনো ভালো মন্দের সাথে জড়িত না, কিন্তু তারপরেও তারা আওয়ামী লীগকে সমর্থন করে। আমাদের বিএনপির মধ্যে এরকম আছে, সব দলের মধ্যে আছে। আমি কোনো অ্যাক্টিভ মেম্বার না, আমি ঠিক চাই না, কিন্তু এই দলটা পছন্দ করি। বিকজ 71 সালে যারা যুদ্ধ করেছেন বা 71 সালে যারা দেখছেন, আপনারা বলেন তো 71 সালে আওয়ামী লীগ ছাড়া কোনো ছিল আর কিছু ছিল না? তাদের মধ্যে কিছু মানুষ তো থেকেই যেতে পারে যারা মনে করে ঠিক আছে ভাই আওয়ামী লীগের কর্মকাণ্ড, হাসিনার কর্মকাণ্ড পছন্দ করতেছি না, কিন্তু এই দলটাকে পছন্দ, এরকম লোক তো থাকতে পারে, আছে। আজকে তাদের কি দুর্দশা? এটা তো ও করেছে। আপনি দেখেন, ও যখনই সুযোগ পেয়েছে, হাসিনা যখনই সুযোগ পেয়েছে, আওয়ামী লীগের হোক, এই যে সম্রাট, ওই যে একটা মানুষ কি ওর ইন্টেলিজেন্স ছাড়া কোনো দুষ্কর্ম করার সুযোগ ছিল না। ওর দুষ্কর্ম করেছে, আবার সুযোগ পেলে ওদেরকে জবাই করেছে। বিএনপি জামাতকে তো করছেই, বিরোধী দলকে তো করছে, ওর লোকদের কোনো খাতে করে না। কারণ ওর আসল তো টার্গেট ছিল দেশের জনগণের বিরুদ্ধে, জনগণকে দেশ করবে। যে জনগণ তার বাপ মরার পরে একজনের কান্না না করে মিষ্টি বিতরণ করছে, সেই জনগণের বিরুদ্ধেও আসছিল। কাজে আমাদেরকে আমি বলতে চাই ভাই, এইটা একটু মাথার মধ্যে রাখবেন। আপনারা অনেকে যারা এখন হাসিনার স্বপ্ন দেখেন, ওইবার যদি আসে, যদি কোনো কারণে আপনি যারা আসার জন্য নানান ধরনের কীর্তি কাহিনী করতেছেন বা আন্দোলন করতেছেন, কেউ বসে বসে দোয়াও করতেছেন, এবার আসলে কিন্তু ওই ভুল আর করবো না, এবার একেবারে এক থেকে শুরু করবে। কাজে আমি আমার নেতা কর্মীদের বলছি না, আমি আওয়ামী লীগের নেতা কর্মী বা আওয়ামী লীগের যারা সেই এই কাজ করেন, মানে যারা ভালোবাসেন এখনো, তাদের উদ্দেশ্যে বলছি যে এখনো এই ভ্রান্ত ইয়ে থেকে আপনার দূরে সরে আসেন, নাহলে মানা করবেন। আজকে দেখেন বিভিন্ন চাকরিতে আপনারা কি মনে করেন যে আমি অন্তত বিসিএস একজন অফিসার হিসাবে যেটা জানতাম, যতই খারাপ না কেন তো 20% ছেলে বাই মেরিটে যায়, 80% হয়তো পলিটিক্যালি কাছে গেছে। এখন শুধুমাত্র ওই ডাইনির কারণে আজকে ওই 20% ছেলেদের, আজ আমার সাব ইন্সপেক্টর বন্ধুকে বাইর করে দিয়েছে 252 জন। আমি এর মধ্যে অন্তত 10 জনকে চিনি যারা খুব কষ্ট করে লেখাপড়া করে চাকরিতে ঢুকছে। আজকে ওর কর্মের কারণে এই লোকগুলো আজকে হয়ে গেছে, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেই কারণেই আমি শুধু আমার দলের মধ্যেই না, আমি ওনাদেরকে, জনগণকে বলি যে আপনারা বোঝার চেষ্টা করেন, ওর পিছনে থাকেন না। আর আওয়ামী লীগে যারা কথা বলেছেন আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ হবে না, আওয়ামী লীগ প্রকৃতিক নিয়মেই, প্রাকৃতিক নিয়ম আইনেই এটা ধ্বংসই হয়ে যাবে। কেন আমি আপনাকে বলি, আমরা তো 3টা জিনিস থেকে আমাদের যে কোনো জিনিস বুঝতে হবে। একটা হলো যুক্তি, আরেকটা হলো সায়েন্স, আরেকটা হলো আমরা যারা ইসলামে বিশ্বাস করি ইসলাম, রাইট? তো আইনে যেটা বলা আছে, তুমি যে অপরাধ করবা, যে প্রচলিত আইনে তুমি যেটা অপরাধ করবা সেইটুকু শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এটা হলো আইনের কথা। সায়েন্সের কথা হলো বিখ্যাত বিজ্ঞানী জন নিউটন যেটা বলেছেন, যাকে ফিজিক্সের জনক বলা হয়, এভরি অ্যাকশন দেয়ার উইল বি ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকের ক্রিয়ায় সমপরিমাণ প্রতিক্রিয়া হবে। তো তুমি আমাকে মারবা, আমার ভাইকে খুন করবা, গুম করবা, আমি যখন সুযোগ আমি বসে থাকবো? এটা গেল সায়েন্স। এবার ধর্মে আসে, কোরআনের আয়াত, ডক্টর জাকির নায়কের মতো আমি আয়াত নাম্বারটা আমার বলতে পারবো না, যদি এর মধ্যে কেউ থাকেন না আমাকে ইয়ে করে দিয়ে আয়াতের নাম্বারটা বলে দিতে পারেন, দরকার নেই। বাট কন্টেন্টসটা হলো, আল্লাহ পাক বলেছেন কোরআনে, হাদিস না, আল্লাহর বাণীতে, তোমাদেরকে প্রতিশোধ নেওয়া জায়েজ করা হলো, তবে তোমরা সীমা অতিক্রম করো না। আমাকেও থাপ্পড় মারছে, তুমি যা চাকু মেরে দিন, তুমি পারলে থাপ্পড়ই মারো, তার বেশি মারো না। আমার ভাইকে গুম করছে, আমি তার জন্য যতটুকু ওটুকু করতে পারি, এটা আমার ধর্মে বলছি, শুধু তাই না, বলছে তোমরা এইরকম প্রতিশোধ নেওয়ার কারণে যদি তোমরা পাল্টা হামলার শিকার হও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করবো। তার মানে কি, প্রকারান্তরে উনি আমাদেরকে সাহস দিচ্ছেন না প্রতিশোধ নেওয়ার জন্য। তো এই প্রতিশোধ যদি আমরা নেই, তবে হ্যাঁ, এটা আমরা লফুলি নিব, আইন দিয়ে, যুক্তি দিয়ে, আমাদের ধর্ম দিয়ে নিব। এটা আমরা সীমা অতিক্রম করব না, এটার দিকে আমরা খেয়াল রাখবো। হবে প্রতিশোধ। এবং এটা এখন যেটা আমাদের অনেক কর্মীরা তারা বলেছেন